এই গরুটা থেকে আমি 4,500-5,000 উপরে সেকেন্ড ল্যাকটেশনে যেতে পারিনি। এই গরুটা প্রথম জেনারেশনে কিন্তু পিক প্রোডাকশন দুধ অনেক বেশি না দেওয়াতেও ও কিন্তু আমাকে 6,100 লিটার দুধ দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার পঞ্চম প্রজন্মের একমাত্র গরু এই মুহূর্তে। বাকি যা হয়েছে সব সার হয়েছে, বিক্রি করতে দিয়ে হয়েছে। ও এবার প্রথম ল্যাকটেশনেই 39 কেজি 100 গ্রাম দুধ দিচ্ছে আমাকে, আলহামদুলিল্লাহ। জেনোমিক বুল বা আমরা প্রোভেন বুল থেকে ইপিডি দেখে আমরা আগের থেকে জানতে পারি যে এই বুলটার সম্ভাবনা কম। আমরা যদি আমাদের খামারে এটা ব্যবহার করি আমার ম্যাস্টাইটিসের প্রবণতা কমে যাবে। একটা প্রেগনেন্ট কাউ বা লেট প্রেগনেন্সিতে একটা কাউ যদি থাকে সেটাও যেন খুব কমফোর্টেবল এখানে থাকতে পারে। 1800 পাউন্ডের একটা গরুর জন্য এটা ওয়াইড দিয়েছি হচ্ছে আমি 5.5 ফিট। সব কিছু মিলে অলমোস্ট আমার 1 কোটি টাকার মতো এই পুরো এরিয়াটা শেড টেড সহ করতে চলে গেছে। যেমন ধরেন আপু, আমরা যদি গরু শুধুমাত্র দুধ না, আরেকটা ব্যাপার খেয়াল করি গরুর মানে স্বাস্থ্যগত দিক থেকে, গরুর হুফ হেলথ বা গরুর খুর যেটা বলি, খুরের স্বাস্থ্য বলতে যেটা কথা বলি, এটাও কিন্তু জেনেটিক্সের মাধ্যমেই অনেক আকারে কমে আনা সম্ভব। যার জন্য একটা ট্রেইটই আছে আপনার FLC মানে ফুট অ্যান্ড লেগ কন্ডিশন। হ্যাঁ, এই স্কোরটা দেখে আমরা আগে থেকে নিশ্চয় করতে পারি যে এই বীজটা যদি আমার গাভীকে আমি দিই, তার যে বাচ্চা আসবে নিশ্চয় তার মাঠ থেকে এইটুকু হলেও বেশি বা একটু ভালো হেলথ থাকবে। তো আমি যদি সিলেক্টিভ ব্রিডের কথা চিন্তা করি, যেমন এই গরুটা হুফ হেলথ খারাপ, আমি যদি একটা বুল সিলেক্ট করতে সুযোগ থাকে আমার, আমি কী করবো, একটা ভালো হুফ হেলথ আলা গরু বীজ চুজ করবো, যেন আমি এর থেকে যে বকনাটা পাবো সে খুব এই সমস্যাটা যে ও যেন খুরের জন্য আমাকে প্রোডাকশন কম দিচ্ছে, অবশ্যই কিন্তু কম দেয়, আমরা খেয়াল করি না। গরু দাঁড়ায় থাকতে কম পালে খাবে কম, সে মিল্কের সময় সে ডিসকমফোর্টে, মিল্কিংয়ের সময় ডিসকমফোর্টে থাকবে, দুধ কম লেট ডাউন করবে। তো এইটা কিন্তু রিকভার করা সম্ভব হচ্ছে এই আপনার জেনেটিক্সের মাধ্যমে, যেটা আপনি ম্যানেজমেন্ট অথবা নিউট্রিশন যে বাকি যে দুইটা জিনিস বলছি সেটার মাধ্যমে সম্ভব না। হ্যাঁ, হুপ ট্রিমিংয়ের একটা সুযোগ আছে, হুপ ট্রিমিং করার সুযোগ আছে, বাট আমাদের বাংলাদেশে সেটাও অনেক কষ্টকর। যেমন আমার কিছুদিন আগে আমি হুপ ট্রিমিং করছি হচ্ছে একজনকে, চুয়াডাঙ্গার এক ভাইকে দিয়ে। সে আমার এখানে পার গরুতে প্রায় 5,000 টাকা দিয়েছে শুধুমাত্র হুপ ট্রিমিং করার জন্য। অথচ এটা যদি বাংলাদেশে একটু সহজ করে আনা যেত, বাংলাদেশে টাকার পাশাপাশি এইটা ট্রিম করারও কিন্তু একটা নিয়ম রয়েছে, নিয়ম আছে। জি, বেশিও করে ফেলা যাবে না, সেটাও কিন্তু ওর জন্য ক্ষতিকর। হ্যাঁ, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে, নির্দিষ্ট পরিমাণ আছে, সেই পরিমাণে রাখতে হবে। পিওর ব্রিডের একটা সমস্যা আমরা যেটা ফেস করি সেটা হচ্ছে টেম্পারেচার বা হিউমিডিটি যে সমস্যাটা আছে, এটা অবশ্যই আছে, এটা আমরাও ফেস করি। তো এটা খুব মানে একটা সমাধান আমরা করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের যেহেতু বাংলাদেশে পানির মানে সোর্সটা খুবই মানে অ্যাভেলেবেল। তো আমি ধরেন আমার গরুতে যেখানে নর্মাল একটা খামারে 2বার গোসল করাই, সেখানে আমি 2বারের জায়গাতে 2বার বাড়াই দিই। সেক্ষেত্রে আমি আমার খামারে দেখেছি যে প্রোডাকশন বেড়ে যায়, গরুর ফেইন্টিং অনেক কমে যায়। যেমন এই গরুগুলো ধরুন সকাল 9টা-10টার দিকে একবার গোসল করানো হয়েছে, দেখেন এখন কিন্তু টেম্পারেচার অনেক বেশি। আমার এই গরুটা একটু বেশি ফেন্টিং করতেছে, কারণ হচ্ছে ওর মিল্ক প্রোডাকশনও বেশি। আরেকটা ব্যাপার আছে আপনি, সেটা হচ্ছে দেখেন আমার এই পাশের বকনাগুলোকে যদি দেখেন আপু, এরা এখনো প্রোডাকশন আসে না, কিছু আছে প্রেগনেন্ট গাভী, এরা দেখেন ফেন্টিং করতেছে না বা হাঁপাচ্ছে না। কেন হাঁপাচ্ছে না? কারণ হচ্ছে এদের এখন কোনো প্রোডাকশন নেই, এদের শরীরে তাপ উৎপাদনও কম হচ্ছে। আমার তুলনামূলকভাবে আমার যেই গরুগুলো দুধ দিচ্ছে তারা একটু বেশি হাঁপায়, কারণ তাদের শরীরে তাপ উৎপাদন বেশি হয়, মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে তাদের শরীরে এনার্জি বেশি বার্ন করে। তো সেটা আমরা কী করি, গোসল করাই দিই। ধরেন এই গরুগুলোকে প্রতিদিন 2বার গোসল করলেও এনাফ, এইগুলোকে আমার হয়তো 2বার জায়গায় 3বার বা 4বার গোসল করাতে হয়। হ্যাঁ, এটা করে কিন্তু আমি এই যে তাপমাত্রার যে সমস্যাটা আমাদের আগে বলা হতো বা ফেস করেছি আমরা, সেটা কিন্তু সমাধান করতে আমরা পারতেছি। আবার আমি যেমন আমার খামারে ফগারের ব্যবস্থা রেখেছি, যদিও আলহামদুলিল্লাহ আমার ফগারটা ব্যবহার করার প্রয়োজন হয়, শুধুমাত্র গোসলের মাধ্যমে আমি টেম্পারেচারটা গরুর কমায় আনতে পারতেছি, বা টেম্পারেচার রিলেটেড যে ইস্যুগুলো ছিল সেগুলো আমি কমায় আনতে পারতেছি আলহামদুলিল্লাহ, ভালো মানে একটা প্রোডাকশন রেখে। হ্যাঁ, এখন একটা কথা আছে যে এরা তো শীত প্রধান দেশের গরু, অবশ্যই এই গরুটাই যদি একটা শীত প্রধান দেশে দেয় সেখানে প্রোডাকশন বেশি দেবে, কারণ তার ওয়েদার সাথে সে বেশি কমফর্ট ফিল করবে। আমাদের দেশে হয়তো সেই প্রোডাকশন যেখানে সে অন্য দেশে 14,000-15,000 লিটার দিত, হয়তো তার অর্ধেক দেবে, যেমন আমার দিচ্ছে 6,000-6,500 লিটার। এটাও তো আমাদের ক্রস গরু বা আমাদের আগে যেই গরুগুলো পারতাম সেগুলোর থেকে তো একটু ভালো, একটু না আমি বলবো অনেক বেশি ভালো। যেখানে আমি 3,000 লিটারে ছিলাম, এখন আমি সেখানে ডাবল হয়ে যাচ্ছি শুধুমাত্র ভালো জেনেটিক্সের মাধ্যমে। ভালো আপনার ডেভেলপ হতে হতে কিন্তু সামনে আপনি এই 6.5 তো বলছেন, এটা তো আরও বাড়বে। যেমন আমি একটি খামারে দেখলাম সেখানে 9,000-10,000-এর কাছাকাছি হয়ে গেছে অলরেডি। তো ইনশাল্লাহ আপনিও ওই পথে আগাচ্ছেন বলে আপনার মনে হচ্ছে তো নিশ্চয়ই।
নিউট্রিশনের ব্যাপারে যদি আসি, এটাও জেনেটিক্সের সাথেও খুব গুরুত্বপূর্ণ। আমাদের এক বড় ভাই বলে যে গরুর মুখে খাবার দিলেই সে আপনাকে দুধ দিবে। আরেকটা কথা সে বলে যেভাবে যে মুখে দিলে পিঠে হয়, এভাবে সে কথাটা সে বলে। তো আসলে তাই গরুর ক্ষেত্রে আমি যেটা দেখছি নর্মালি ওদের যে নিউট্রিশনটা সেটা একটু ভালো মতো খেয়াল করতে হয়। ইভেন এটা আমার কাছে মনে হয় যে টেম্পারেচার কন্ট্রোলে যে কথা বললাম তার মতোই জরুরি। হ্যাঁ, নিউট্রিশনে একটু হেরফের হয়ে গেলে গরুর সুন্দর প্রোডাকশন যে ফল করে তাই না, গরুর রিপ্রোডাকশন হেল্প কমে যায়। হ্যাঁ, গরুর রিপিট ব্রিডিং বেড়ে যায়। তো নিউট্রিশনের ক্ষেত্রে আমাদের আসলে খুব ভালো মতো খেয়াল করতে হয়। তো নর্মালি আমাদের বাংলাদেশে তো এখন আমরা নিজেরা অনেক ফর্মুলেশন পাই, আমাদের বাংলাদেশ থেকে অনেক গবেষকরা তৈরি করে দিয়েছে। আমি কী করি, আমি একটু বিভিন্ন জায়গার থেকে পড়াশোনা করার চেষ্টা করি, তো এখান থেকে আইডিয়া নিয়ে। আবার একটা ব্যাপার হচ্ছে আমরা যেই লিটারেচারগুলো পাই বা যেই রিসার্চ পেপারগুলো সবই হচ্ছে বাইরের কান্ট্রিতে পিওর ব্রিডের জন্য, আমাদের বাংলাদেশের জন্য কিন্তু না। আবার তারা যে ফর্মুলেশনটা করে তার টিএমআর আকারে ফর্মুলেশনটা দেয়। তারা বলে যে টিএমআর এর মধ্যে আপনি 16% প্রোটিন রাখবেন। হ্যাঁ, আপনি যদি হিফার হয় 14% রাখবেন। কিন্তু 16% 14% আমরা এতদিন যা করতাম, আমরা চেষ্টা করতাম যে আমাদের কনসেন্ট্রেটটা তৈরি করি, ফিড যেটা, সেটার মধ্যে থাকার জন্য। কিন্তু 16% প্রোটিনের একটা ফিড দিয়ে কিন্তু আপনি 40 কেজি একটা গরু আপনি পালতে পারবেন না, প্রোডাকশন আনতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে একটু বাউন্ডারি ক্রস করে, যেমন আমার এখন বর্তমানে যে ফিডটা আছে সেটা অলমোস্ট 24% প্রোটিন। এটা ল্যাব টেস্ট করা হয়েছে, আমরা সিভাসু তৈরি করেছি। আচ্ছা, জি। তো ওইটা দিয়ে আমি আপাতত আমার গরুগুলোকে দিচ্ছি। ভাই আমি এই জায়গাটাতে আরেকটু পরিষ্কার করতে চাই, কারণ আমরা সবসময় বলে থাকি যে আপনার পশুটিকে তার কাছ থেকে আউটপুট পেতে হলে তাকে প্রপারলি তাকে প্রোটিন দিতে হবে, প্রোটিন এনার্জি এগুলো দিতে হবে, খাবারের মাধ্যমেই দিতে হবে। কিন্তু বলে যাচ্ছি ঠিক আছে, কিন্তু ওই প্রোটিন সমৃদ্ধ খাবারটি তৈরি করাতেই বোধহয় ওখানে একটা ঘাটতি থেকে যাচ্ছে নানা কারণে। কারণ কেউ কেউ ফিড ব্যবহার করছে, কেউ কেউ আবার উপকরণ কিনে এনে তৈরি করছে, সেই উপকরণে ওই পরিমাণে প্রোটিন এনার্জি আছে কিনা সেটাও একটা বিষয় থেকে যাচ্ছে। এখন আপনি এটাকে আসলে কিভাবে, এই খাবারটি কিভাবে তৈরি করছেন? যে আমি আসলে আমার নিজস্ব একটা ফর্মুলেশন দেওয়ার চেষ্টা করতেছি। 24% প্রোটিনের যে খাবারটা তৈরি করতেছি, এটা আমার খাবারের জন্য ঠিক আছে, আমার খাবারের জন্য এটা স্যুট করছে। এরা আমার গরুগুলো খুব ভালো মতো খাচ্ছে, রিপ্রোডাকশন হেলথ ভালো থাকছে, তাদের প্রোডাকশনও ঠিক থাকছে। সেম খাবারটাই যে আরেকটা খামারে খুব ভালো করবে তা কিন্তু না। আমি খামারটা আমার খামারের জন্য কাস্টমাইজ করে ফর্মুলেশন করে নিয়েছি। আমি খামার থেকে দেখেছি, আমার যেহেতু ল্যাবের সুযোগ কম, শুধু প্রোটিনটা আমি একবার টেস্ট করে গিয়েছিলাম, বাট আমার গরুর জন্য সেটা গরু খাইতে পারতেছে কি না, গরু সেটা খাবার ডাইজেস্টিবিলিটি কেমন হচ্ছে, এটা আমার বারবার দেখতে হয়েছে। মানে এই যেই খাবারটা আমি এখন রেডি করেছি, এটা আমার টোটাল ধরেন R&D যেটা আমরা বলি, আমার খামার থেকে আমি R&D করে স্টেবল করতে অলমোস্ট 1 বছর মতো সময় লেগেছে। কিছু ছোটোখাটো টুইকিং করে, ছোটোখাটো চেঞ্জ করে ওটা এখন আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আসে। এখন আমার গরুগুলা সেম খাবারটাতে খুবই ভালো আছে, প্রোডাকশনের দিক দিয়ে বলে, রিপ্রোডাকশন দিক দিয়ে বলে। আবার আমার খাবার আলাদা, আমার গাভীর খাবার একরকম, আমার হিফারি খাবার একরকম। আবার আমি কিন্তু আরেকটা ব্যাপার আছে, আমরা অনেক সময় বলি বয়স, আমি কিন্তু বাছুর যখন আমি মানে করি তখন আমি বয়সটা খেয়াল করি না, আমি ওজনটা খেয়াল করি। আমার ধরেন 100-150 কেজি পর্যন্ত এক ধরনের তাদের নিউট্রিশন, 150 থেকে 300 পর্যন্ত এক ধরনের নিউট্রিশন, 300 থেকে তাদের নিউট্রিশন অন্যরকম হয়ে যায়। কারণ 300 কেজি আমার যেমন ওই পাশে কিছু বকনা যদি দেখেন, ওদের এখন 8 মাস 8.5 মাস বয়স, অলমোস্ট তারা 300 কেজি কাছাকাছি চলে গেছে। আচ্ছা, হ্যাঁ, ইভেন কয়েকটা ওই পাশে কয়েকটা হিটেও চলে আসে 8 মাসের পরে। তো নর্মালি আমরা আগে যদি চিন্তা করতাম যে 14 মাসের আগে বীজ দেওয়া যাবে না, কিন্তু আমরা এই পিওর ব্রিড বা পিওর বীজ ইউজ করে যেটা দেখতেছি, আমাদের গরুগুলো অনেক আগেই ম্যাচিউর হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো যেমন আমার এই 4th জেনারেশন যেটা, ও কিন্তু 22 মাসে মা হয়েছে। হ্যাঁ, 22 মাসেও মা হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটা অনেকটা কমে আসতেছে। আর এটা যেটা বলছিলাম যে নিউট্রিশন, সেটা হচ্ছে আমার এই ওজনের উপর নিউট্রিশন ভ্যারি করে। কতটুকু পরিমাণে খাবার দিচ্ছেন, অবশ্যই ওজনের একটা বিষয়, এবং যেগুলো গাভী দুধ দিচ্ছে দুধেরও একটা আলাদা পরিমাণ আছে, সেটাকে কিভাবে মেনটেন করছেন? সারাদিনে কতটুকু পরিমাণে খাবার দিচ্ছেন এবং খাবারটাকে কয় ভাগে ভাগ করেছেন? জি, এই ক্ষেত্রে আমি যেটা আপাতত করতেছি, আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল গরুকে আমি আলাদা আলাদা করে হিসাব করি। যেহেতু আমার গরু এখন কম, আমি আলহামদুলিল্লাহ এটা করতে পারতেছি। আমি কোনো গরু দেখা যায় ওর বডি ওয়েট 500 কেজি, দুধ দিচ্ছে 15 কেজি, তার জন্য এক ধরনের খাবার, মানে একরকম এক পরিমাণের খাবার। আবার একটা গরু যেমন এটা ওজন হচ্ছে 400 কেজির 500 কেজির নিচে, এখনও প্রায় 30-এর কাছাকাছি দুধ দিচ্ছে, ওর জন্য এক ধরনের খাবার। তো আমরা কীভাবে হিসাব করি, বডি ওয়েটের জন্য একটা নিউট্রিশন সেট করি ওর বডি মেনটেন্সের জন্য, আর পার লিটার বা পার কেজি দুধের জন্য একটা আমরা নিউট্রিশন মানে রেডি মানে হিসাব করে একটা আমরা তাদেরকে খাবারটা দিয়ে থাকি। আচ্ছা, তা এটা সমন্বয় করে হচ্ছে আমরা কনসেন্ট্রেট, সাইলেজ এবং খড়, এই 3টার মাধ্যমে। যেহেতু আমি টিএমআর তৈরি করতে পারতেছি না, তো আমি ওইভাবেই খাবারগুলো দিই, যে সে টিএমআরের মধ্যে যে পরিমাণ কনসেন্ট্রেট দিতাম বা সাইলেজ দিতাম, ওইভাবে করে আনুমানিক আকারে একটা মানে তাদেরকে পর্যাপ্ত নিউট্রিয়েন্ট দেওয়ার জন্য।
আমি এখন খামারের খুব গুরুত্বপূর্ণ একটা জোনে আছি, এখানে এই খামারের ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে এই পাশটাতে। আমি একটু ভাই আপনার কাছে শুনবো যে এই ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কি চিন্তা করছেন, ওকে একদম বকনা হওয়ার আগ পর্যন্ত ওর একটা সঠিক ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে, নিশ্চয়ই ওদের নিয়ে আপনার একটা পরিকল্পনা আছে, সেটা একটু শেয়ার করবেন। আসলে আপু আমাদের কিন্তু দাবি অবস্থায় এর থেকে আমি কী পরিমাণ প্রোডাকশন পাবো, যে প্রোডাকশন আমি চাই সেটাকে নির্ধারণ করবে আমি এই বয়সে বা জন্মের পর থেকে তাকে কীভাবে যত্ন নিচ্ছি। হ্যাঁ, তো জন্মের পর থেকে আসলে শুরু হয়ে যায় তার গাভী অবস্থার প্রোডাকশনের আনার যেই যত্নটা বলতে পারে। তো আমি এই পাশে যেমন আপু রাখছি আমার 150 কেজির নিচে, আমি বলতেছিলাম আপনাকে যে আমি বয়সটা আসলে মানে খুব একটা ম্যাটার মানে আমি চিন্তা করি না, ওজনটা আমি চিন্তা করি। তো এগুলো আমার যে বকনাগুলো আছে এগুলো 150 কেজির নিচে আমার এই পাশে থাকে। তাদের এক ধরনের নিউট্রিশন, তাদের এক ধরনের খাবার। হ্যাঁ, 150 কেজি পারে 300 কেজি আগ পর্যন্ত থাকে আমার ডান পাশে এইগুলো। হ্যাঁ, এখান থেকে 300 কেজি পার হয়ে গেলে তখন তারা ফিডিং স্টলে চলে যায়। তার আগ পর্যন্ত তারা খোলা থাকে, ফিড স্টলেই থাকে। আমি যেমন আপু যদি দুধের কথা বলি, নর্মালি আমি একটু করি, আমি কিন্তু বাছুরকে দুধ মানে গরুর দুধটা খাওয়াই না, ওই বাচ্চা হওয়ার পর শাল দুধটা শেষ হওয়ার পর আমি এই যে রিপ্লেসার যেটাকে বলি, জি মিল্ক রিপ্লেসার, সেটাতে চলে যায়, আমি সেটাই খাওয়াই। আলহামদুলিল্লাহ সেটাতে কিন্তু আমি মোটামুটি ভালো পারফরমেন্স পাচ্ছি। আমার কিন্তু গরুগুলা, এটাকে বলছিলাম যে আমার 8 মাসের গরু অলমোস্ট 300 কেজি কাছাকাছি চলে গেছে বকনা। আচ্ছা, একটা সময় আমি বলতাম যে বা প্রাণী সম্পদ কর্মকর্তারাও বলতেন যে আপনার গাভী যদি পর্যাপ্ত পরিমাণে দুধ না দেয় বা আপনি বাজারে বিক্রি করবেন, এখন বাচ্চাকে দিয়ে ফেললে আপনি বাজারে বিক্রি করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি মিল্ক রিপ্লেসার ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি আসলে কেন ব্যবহার করছেন? কখন গিয়ে আপনার মনে হয়েছে যে না, আমি ওর মায়ের দুধ খাওয়াবো না, আমি আলাদা করে কিনে খাওয়াবো, তৈরি করে খাওয়াবো, কেন? জি, আমি যেমন আপনাকে কিছু আগে বলছিলাম যে আমার সবসময় কিন্তু দুধের চাহিদা বেশি থাকে আমার প্রোডাকশনের থেকে। আমার যে 2টা শোরুম আছে সেখানে বা সেল সেন্টার আছে, তো শুরুর থেকে আমার দুধের চাহিদা বেশি থাকার কারণে আমি যখন দেখতাম যে আমার যতগুলো বাছুর ছিল সবগুলো তাদের পর্যাপ্ত দুধ খাওয়াতে গেলে খামারের অর্ধেক দুধই তাদের ভিতরে চলে যায়। তখন আমি আসলে এই মিল্ক রিপ্লেসারটা সন্ধান শুরু করলাম। তো পরে আমাদের বাংলাদেশি কিছু কোম্পানি, এখন অনেক কোম্পানি, তখন একটা কোম্পানি ছিল, সেটা এনে পরীক্ষামূলকভাবে কিছু বকনাকে আমি দুধ দিয়ে কিছুকে আমি রিপ্লেসার দিয়ে ট্রাই করেছি। তো এটা প্রায় 3 বছর আগের কথা। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু তেমন পার্থক্য পাইনি। দুধের যে সিএমআর খাওয়াই যে খুব বেশি আমি পার্থক্য পাইছি তেমন না, আবার সিএমআর যে আমি মানে খারাপ পারফরমেন্স পেয়েছি সেটাও না। আমার কাছে মোটামুটি একই রকম লাগছে। একটু কিছু জিনিস আছে যেটা সিএমআরগুলো কোম্পানিগুলো ভালো মানের কোম্পানি যে হয়, কিছু আলাদা ভিটামিন মিনারেল নিউট্রিয়েন্ট তার মধ্যে দেওয়া থাকে। যেমন একটা জিনিস শেয়ার করা যায়, ওদের যে মিল্ক রিপ্লেসারগুলো বাংলাদেশে এখন আছে, তারা 20% প্রোটিনের তাদের প্রতি লিটারের মধ্যে থাকে। তো আমি আগে থেকে জানছি আমি যে 20 মানে ওদের যে আমি 1 কেজি খাওয়াই তার মধ্যে 20% প্রোটিনও পাচ্ছে। কস্টিংটা কেমন? কস্টিংটা আমার কম, যেহেতু আমার দুধের দাম বেশি, আমার অনেকটা হাফের কাছাকাছি, মানে প্রতি লিটার দুধের থেকে আমার মিল্ক রিপ্লেসার যদি আমি দুধ তৈরি করি হাফের কাছাকাছি দুধ। বলা হয়ে থাকে যে যত তাড়াতাড়ি ওদের দানাদার খাবারের প্র্যাকটিস করানো যায় ততই ভালো। আপনি সেটা কতদিনের মাথায় প্র্যাকটিস করানো শুরু করেন, অভ্যাস করানো শুরু করেন, এবং তাতে আপনি কি কোনো সুবিধা পাচ্ছেন কি? জি অবশ্যই। জি, এটা হচ্ছে তাদের রুমেন ডেভেলপের কারণে হওয়ার জন্য বলা হয় যে যত দ্রুত সম্ভব দানাদারে চলে আসার জন্য। হ্যাঁ, আমার নর্মালি 4 থেকে 5 দিন পর থেকে কিন্তু তাদের সামনে দানাদার দেওয়া হয়। হ্যাঁ, তাদের সামনে কিছু পরিমাণ দেওয়া হয়, আস্তে 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 করে দেখা যায় যে আমার 20-22 দিনের মধ্যে তারা কনসেন্ট্রেট নিজে গিয়ে নিয়ে খাওয়া শুরু করে। যেহেতু আমার ওপেন থাকে, তাদের সামনে তাদের বড় ভাই বোনদের কাছে খাবার থাকে, তারাও ওই কৌতূহলের সাথে যে দেখে কী খাচ্ছে আমার ভাই বোনরা, তারাও খাওয়া শুরু করে দেয় আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, এটার একটা বেনিফিট আমি পাইছি। আমি আগে যখন দেখা যায় 2 মাস 3 মাসে গিয়ে বা 1 মাস পরে গিয়ে আমি দানাদার শুরু করতাম, তখনকার থেকে যারা নাকি আপনার 4 দিন 5 দিন থেকে দানাদার পাচ্ছে তাদের মানে গ্রোথটা অনেক ভালো পাচ্ছি আমি, তাদের ডেভেলপমেন্ট অনেক আগে হচ্ছে। তাদের একটা জিনিস পাতলা পায়খানা একটা সমস্যা দিয়ে বলে কাপস খাওয়ার বা পাতলা পায়খানা বাছুরে যে সমস্যাটা থাকে, আলহামদুলিল্লাহ দানাদার তাড়াতাড়ি শুরু করাতে কিন্তু তার এই সমস্যাটা আমি খুব কম পাই, নাই বললেই চলে আমার খামারে বাছুরে যে পাতলা পায়খানার সমস্যাটা। আচ্ছা ভাই, আমি একটু গর্ভধারণ ক্ষমতার ওই বিষয়টাতে চলে আসি। আপনি বলছিলেন যে হিটেও খুব দ্রুত সময় চলে আসছে, এতেও কোনো সমস্যা নেই, তারপরও গর্ভধারণ ক্ষমতা তো আলাদা একটা ব্যাপার, হিট এবং ওটার মধ্যে পার্থক্য রয়েছে, সেটি কেমন দেখছেন? আমি আসলে আমার যেই গাভীগুলো আছে তার থেকে যদি ফিফথের কথা বলি, আমি তেমন পার্থক্য পাইনি আলহামদুলিল্লাহ। সবগুলো রিপ্রোডাকশন হেলথ আমার ভালো, রিপ্রোডাকশন রেটও খুব ভালো। হ্যাঁ, তবে আমি যেটা করি, আমি একটা কথা বলছিলাম, আমি সিনক্রোনাইজেশন করি, গরুগুলোকে আমি সিনক্রোনাইজ করে বীজ দিই, যার কারণে ওই সিনক্রোনাইজেশন নর্মালি আমরা লিটারেচারে যেটা পাই যে 55 থেকে 70% মধ্যে কনসাম্পশন রেট থাকে, আমি আলহামদুলিল্লাহ তেমনই পাচ্ছি।
আচ্ছা, এই প্রসেসটা একটু বলবেন কি? এটা হচ্ছে দুইটা হরমোনে, বাংলাদেশে যে দুটো হরমোন অ্যাভেলেবেল আছে এর মধ্যে অনেকগুলো প্রোটোকল আছে, তার মধ্যে আমরা যেটা ফলো করি সেটা জিপিজি বলে বা অফ সিঙ্ক, আমরা সেটা ফলো করি। দুটো হরমোনের সমন্বয় করতে হয়। এটা হচ্ছে 10 দিন সময় লাগে সেটা কমপ্লিট হতে। প্রথমে একটা হরমোন, তার 7 দিন পর আরেকটা হরমোন, তার 2 দিন পর আরেকটা হরমোন, তার 16 ঘন্টার মধ্যে আমরা ইনসিমেট করে দিই। আচ্ছা, এটা খুব কার্যকর একটা প্রসেস বলছেন। আমি আলহামদুলিল্লাহ আমার খামার এটা কার্যকর প্রসেস হিসেবে মানে আমি এটা স্যাটিসফাই। আমার একটা সমস্যা ছিল যে যেহেতু একটা ব্যাপার আমি একটু উল্লেখ করি যে পিওর ব্রিডের গরুগুলোকে আমি দেখছি যে নর্মালি তো আমরা দেখি যে গরু সকালে হিট আসে বিকালে বীজ দেওয়া যায়, কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখছি পিওর ব্রিড বললে ভুল হবে, মানে ক্রস একটু বেশি পার্সেন্টেজের গরু সেগুলো অনেক লং টার্ম হিটে থাকে। যেমন কোনো কোনো গরু আমরা দেখি 36 ঘন্টা 48 ঘন্টা পর্যন্ত হিটের লক্ষণগুলো থেকে এসে। তো নর্মালি আমরা যেটা লিটারেচারে পাই যে মর্নিং ইভিনিং, মানে সকালে দেখলে বিকালে বীজ দিবেন, বিকালে দেখলে তারপরের দিন সকালে বীজ দিবেন। এই জিনিসটা ফলো করে আমরা আসলে একটু দেখতেছিলাম যে কনসেপশন এটা কম, কারণ তার হিটে থেকে যাচ্ছে, তার 2বার বীজ দিতে হচ্ছে, অথবা কোনো কোনো ক্ষেত্রে 2বার বীজ দেওয়ার পরে দেখা যায় সকালবেলা আবার হিটে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা আমি আমার খামারে, আমার পরিচিত কিছু খামারে আমরা সিনক্রোনাইজেশনটা বেছে নিয়েছি। আলহামদুলিল্লাহ গত প্রায় 2 বছরের মতো হয়েছে, আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাই। অলমোস্ট আমার খামারে আমি বলবো 80%-এর উপরে কনসেপশন রেট সিনক্রোনাইজেশনের মাধ্যমে। মাহদি ভাই, আপনার খামারে প্রতিদিন একটা গাভীর পেছনে কেমন খরচ হচ্ছে? গাভীর পেছনে যদি বলি, আমার দুধ উৎপাদন খরচটা অনেক কম। মানে নর্মালি আমার দুধ উৎপাদন ওভারঅল টোটাল খামারের খরচ যদি হিসাব করি 40 টাকার আশেপাশে টোটাল খামারের খরচ দিয়ে যায়। আর ইন্ডিভিজুয়াল যদি মিল্কিং কাউগুলো বলি সেটা আরও কম। আচ্ছা, এটা কারণ হচ্ছে আমার গরুগুলোর ওজন অনুযায়ী তার প্রোডাকশন বেশি, তাদের যে পরিমাণে আমি খাবার দিই, হ্যাঁ সেই পরিমাণে আমার যেই প্রোডাকশনটা তারা আমাকে দেয়, আমার দুধ প্রতি কেজি দুধ উৎপাদন খরচ খুবই কম। আচ্ছা, আর যদি সেটা টোটাল খামার, যেহেতু আমার দেখছেন ওই পাশে কিছু ফ্যাটেনিং গরু আছে আমার নিজস্ব কুরবানির জন্য, বকনাগুলো রেডি করছে, এদের পিছনে আমার কিছু খরচ যায়। তো সব কিছু মিলিয়ে ধরেন আমার 40-42 টাকার আশেপাশে আমার দুধ উৎপাদন খরচ থাকে আলহামদুলিল্লাহ এখন। আচ্ছা, সামনে কি পরিকল্পনা যে এই খামারে আপনার বছরে এত টাকা খরচ হবে এবং আশা করছি যে সামনে গিয়ে আমার এই খামার থেকে এত টাকা আসবে প্রফিট? এই মুহূর্তে আমি যদি টোটাল খামারের আয় বলি, আমি ব্রেক ইভেনে আছি, মানে আমি খুব বেশি লাভও করতেছি না, আবার খুব যে লসে আছি তাও না। ইনশাল্লাহ যখন আমার কিছু বকনা রেডি হচ্ছে, হ্যাঁ ওইখানে আমি হয়তো এই বছরের শেষের দিকে কিছু গরু কাল করে দিব, তখন আমার যখন এই ব্রেক ইভেনটা হয়ে যাবে, আমার যখন আয়টা বেড়ে যাবে, তখন ইনশাল্লাহ থেকে কিছু প্রফিট আমার আসা শুরু করবে। আর এটার একটা কারণ হচ্ছে আমার এটা আমি নর্মালি আমাদের এখন এই মুহূর্তে আমার সাইজ বিজনেস হিসেবে আমি এটা করতেছি। আমার দেখছেন হয়তো আমার আরও কিছু বিজনেস হবে, এটার থেকে আমার জন্য আসলে এই মুহূর্তে প্রফিট আসাটা খুব জরুরি না। আমি চাচ্ছি আমার মানে ব্রিডটা, আমার খামারটা আরও বেশি ডেভেলপ করার জন্য। হ্যাঁ, আমি অনেক বেশি টাইম এবং ইনভেস্টমেন্ট খরচ করছি আমি এই বকনাগুলো রেডি করার জন্য, পরবর্তী প্রজন্মের জন্য। আমি সিমেনের পিছনে অনেক টাকা খরচ করতেছি, হ্যাঁ জেনেটিক্সের পিছনে অনেক টাকা খরচ করতেছি। এটা হচ্ছে এই কারণে আমার এই মুহূর্তে ধরেন আমার খুব বেশি লাভ হচ্ছে না, লস হচ্ছে না, যেটা আমি সামনে যখন এইগুলো প্রোডাকশনে চলে আসবে বা এইগুলোর বাচ্চারা যখন রেডি হয়ে যাবে, তখন আমার আলহামদুলিল্লাহ খুব ভালো মানের একটা রিটার্ন ইনশাল্লাহ থেকে আসবে। ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ মাহদি ভাই, আপনি সময় দিয়েছেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত কষ্ট করে আজকে আসছেন এত দূর থেকে। ইনশাআল্লাহ আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো, আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম। নিশ্চয়ই আবার দেখা হবে ইনশাআল্লাহ।